ঢাকা টু রাজশাহীর বাসে উঠে বসলাম। উদ্দেশ্য চাপাই নবাবগঞ্জ, নিজের বাসা। আজকে 2 বছর পর বাসায় ফিরছি। এত বছর কারোর সাথে যোগাযোগ রাখিনি। নিজেকে এমনভাবে অদৃশ্য করে নিয়েছিলাম যে সবাই হয়তো ভেবে নিয়েছে আমার পৃথিবীতে কোনো অস্তিত্বই নেই। একা থাকতে কষ্ট হয়েছে, বাসায় ছুটে যেতে ইচ্ছে করেছে। তারপরেও বাসায় ফিরিনি। জানালার পাশের সিটে বসে গালে হাত দিয়ে বাইরে তাকিয়ে রয়েছে এবং আগের ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা ভাবছি। চলেন বলি কি হয়েছিল 2 বছর আগে। বলো কি হয়েছে? এত রাতে আমার রুমে কেন? তুই আমার সাথে কিভাবে এমনটা করতে পারলি? তুই কাজটা মোটেও ঠিক করলি না। কি বলতে চাও? তোমার কথা আমি কিছু বুঝলাম না। তুই আমার বিয়েটা ভেঙেছিস কেন? এই কুত্তা, তোর প্রবলেম কি? শুধু শুধু মিথ্যা বলবে না, আমি কিছুই করিনি। তোর বন্ধুর থেকে আমি সব কিছু শুনেছি। তুই আমার বিয়েটা ভেঙেছিস কেন? বেয়াদবের বাচ্চা, তোকে আমার কি করতে মন চাইছে বলে বোঝাতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি, আর আমাকে ছাড়া তুমি অন্য কাউকে বিয়ে করবে সেটা কোনোভাবেই সহ্য করব না। তোর লজ্জা করছে না এমন কথা বলতে? এই বেয়াদব, তোর সাহস কি করে হয় হ্যাঁ এমন কথা বলার? তোর কি যোগ্যতা আছে আমাকে ভালোবাসার, আমাকে বিয়ে করার? তোর কোনো যোগ্যতা নেই। সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পারছি। ভুল? কিসের ভুল? তুই অপরাধ করেছিস, ভুলের ক্ষমা আছে কিন্তু অপরাধের কোনো ক্ষমা নেই। দয়া করো আমাকে। আমি বুঝিনি আমি তোমাকে ভালোবেসে ফেলবো। আমার ভালোবাসাটা বোঝার চেষ্টা করো। সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। তোর ভালোবাসা মাই ফুট। এইবার যদি আমার বিয়ে ভেঙেছিস তবে আমার থেকে খারাপ আর কেউ হবে না। প্লিজ বুঝতে চেষ্টা করো। চলে যেতে নিলে হাত ধরে নিলাম। হাত ছাড়িয়ে আবার একটা থাপ্পড় দিল। আবার হাত ধরে টেনে বললাম, সত্যি আমি তোমাকে ভালোবাসি। প্লিজ আমার প্রতি দয়া করো। আমি তোমাকে না পেলে মরেই যাব। তোর মরতে ইচ্ছে করলে মরে যা। তোকে কে ধরে রেখেছে? আর আকাশ, তুই আমার হাত ছেড়ে দে, না হলে ভালো হবে না বলে দিলাম। না, আমি তোমার হাত ছাড়বো না। হাত ছাড়ানোর জন্য চেষ্টা করছে। তোমাকে আমি এমনভাবে না পেলে অন্য পন্থা অবলম্বন করব। জোর করে বিছানায় ফেলে দিলাম। দেখ আকাশ, ভালো হচ্ছে না কিন্তু। আমাকে তুই ছেড়ে দে, না হলে আমি কিন্তু চিৎকার করে সবাইকে ডাকবো। সমস্যা নেই। আমি যখন ওর ওপর ঝাঁপিয়ে পড়তে যাব তখন কেউ ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ঘুরে দেখি আম্মু। ইরা বিছানা ছেড়ে উঠে আম্মুর পিছনে গিয়ে দাঁড়ালো। চাচি, প্লিজ আমাকে বাঁচাও, তোমার ছেলে আমাকে আমার ইজ্জত নষ্ট করতে চাইছিল। আম্মু, আমি আর কিছু বলার আগেই স্যান্ডেল খুলে তুই গালে বাড়ি দিল। আম্মু, আমি। চুপ! আমি কোনো এক্সপ্লেন শুনতে চাই না। সি সি সি, তুই আমার ছেলে ভাবতেই ঘৃণা করছে। তুই কিভাবে এমন নিজ কাজ করতে পারলি? তুই কবে এমন জানোয়ার তৈরি হয়েছিস? আমি চুপ করে আছি। দেখি আব্বু আম্মুর চিৎকার শুনে চলে এসেছে। আম্মু, আমার কথাটা শোনো। তোর কোনো কথা শুনতে চাই না। তোর মুখ দেখতেই আমার ঘৃণা করছে। তুই আমার চোখের সামনে থেকে চলে যা। তুই আর কখনো তোর এই মুখ দেখাবি না। এই বাসা থেকে বেরিয়ে যা তুই। আম্মু প্লিজ। ওই নোংরা মুখে কখনো আম্মু বলবি না। আমার কোনো ছেলে নেই। তোকে কি বললাম কানে যায় না? আম্মুর কাছে এগিয়ে যেতে গেলে দৌড়ে ছুটে গেল। আব্বুকে উদ্দেশ্য করে বলল, আজকের পর থেকে আমাদের কোনো ছেলে নেই। তুমি একে বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করো। কি হয়েছে? কিছুই তো বুঝলাম না। আমাকে তো কেউ কিছু বলবা? তুমি শুনলে একে মেরেই ফেলবা। তোমার কিছু শুনতে হবে না। আমি চাই না এই অসভ্য বেয়াদব এই বাসায় আর এক মুহূর্তও থাকুক। তুই দাঁড়িয়ে রয়েছিস কেন? চোখের সামনে থেকে দূর হ, না হলে তোকে মারতে মারতে এই বাসা ছাড়া করব। আর তুই যদি সত্যি আমার সন্তান হয়ে থাকিস তাহলে কখনোই তুই আমার সামনে আসবি না। আমার কাছে বলার মতো কিছুই নেই। ইরা আপুর কাছে এসে বললাম, সরি, পারলে আমাকে মাফ করে দিও। ওভাবেই বাসা থেকে বের হয়ে যাই। অনেক কান্না পাচ্ছে। আমি কি ভুলটাই না করেছি? কেন এমন করলাম আমি? কেন কেন? তারপর ওখান থেকে ঢাকা চলে আসি। আম্মুর কথা কিভাবে ফেরি আমি? বাইরে থেকে গিয়েই রুমে বসেছিলাম, তখনই ইরা আপু এসেছিল। আর ওই সব ভুল হয়ে গিয়েছিল। টাকা, ফোন প্যান্টের পকেটে ছিল। সেই যে বাসা ছেড়েছিলাম, তারপর এই 2 বছরে আর কারোর সাথে যোগাযোগ রাখিনি। লজ্জায়, অপরাধবোধ এইসব আমাকে সাহস দেয়নি কারোর সাথে কথা বলতে। পড়াশোনা ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়ে আর পড়া হয়নি। ঢাকায় কাজ করে দিন কেটেছে।
বাসায় যে যাচ্ছি জানি না আম্মু আমাকে ক্ষমা করবে কিনা, আবার আপন করে নিবে কিনা অজানা। হয়তো আবার বাসা থেকে বেরিয়ে যেতে হবে, অথবা ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিবে। তখন প্রেমের নেশে আসক্ত হয়ে এমন এক কাজ করে ফেলেছিলাম, কিন্তু পরে বুঝতে পেরেছি যে কত বড় ভুল করতে গিয়েছিলাম। যদি কোনো কারণে লোকে জানাজানি হতো তাহলে হয়তো দুই পরিবারের সম্মান নষ্ট হতো। আব্বু আম্মু কাউকে মুখ দেখাতে পারতো না, লোকের কথা শুনতে হতো। এতদিনে হয়তো ইরাপুর ছেলে মেয়ে হয়ে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। চোখে আবার পানি চলে এসেছে, চোখ মুছে বাইরের দিকে তাকিয়ে আছি। আজকে নিজের ভুল নিজেই বুঝতে পারছি। আজকে নিজের ভুলেই নিজ বাসা ছাড়া, ফ্যামিলি ছাড়া শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি। বিকাল 4টায় চাপায় এসে পৌঁছায়, আর বাদ যাবে না, তাই বাধ্য হয়ে বাস থেকে নামতে হলো। আবার গিয়ে গাড়িতে উঠতে হবে, তার আগেই লাঞ্চ সেরে নিই। হয়তো যেভাবে যাচ্ছি সেভাবে ফিরতে হবে। দুপুরে কিছু খাওয়া হয়নি, যেই ভাবা সেই কাজ। হোটেলে এসে খেতে বসলাম। আপু, তুমি এত খুশি কেন? মনে হয়েছে তোমার মনে রং লেগেছে। তা বলতে পারিস আজকে কেন এত খুশি তা নিজেও জানি না। হুম, এবার বিয়ে করে নাও। সেই যে 2 বছর আগে ওরকম একটা ঘটনা ঘটলো আর বিয়ে করতে রাজি হলে না। বড় আপু তো এবার তোমার বিয়ে দিয়ে তবেই ছাড়বে। সেটা তো মনে হচ্ছে। তোর ভাইয়ের আর কোনো খোঁজ পাসনি? না, যে নাম্বার ছিল ওটা বন্ধ। যদি বাসায় ফিরে তবে কি চাচি মেনে নেবে? বাসায় প্রবেশ করতে দেবে? জানি না কি করবে। তোমার কাছে ভাইয়ের কোনো খোঁজ আছে নাকি? এমনভাবে বলছো মনে হচ্ছে ভাইয়া আজকালের ভিতরেই বাসায় আসবে। আরে না, এমনি মনে হলো তাই বললাম। ও, বলতে পারবো না আব্বু আম্মু কী করবে। যদি কখনো আসে তখন দেখতে পাবো কী করবে। খাওয়া শেষ করে একটা সিগারেট ধরালাম। সিগারেট শেষ করে পকেট থেকে চকলেট নিয়ে খেতে খেতে একটা সিএনজিতে উঠে বসি। তারপর কিছুক্ষণ পরে বাসার সামনে এসে দরজায় টোকা দিলাম। কেউ দরজা খুলছে না দেখে কলিং বেলে চাপ দিলাম। বুকের ভিতর ধকধক করছে, অনেক ভয় কাজ করছে। কলিং বেলে আবার চাপ দিতেই কেউ এসে দরজা খুলে দিল। দেখি আম্মু। আম্মুর দিকে তাকিয়ে আছি, আম্মু আমার দিকে তাকিয়ে আছে। কেমন আছো আম্মু? আমার কোনো ছেলে নেই। কি জন্য এই বাসায় এসেছেন? আর কে আপনি? আমাকে ক্ষমা করে দাও আম্মু, প্লিজ আম্মু। আমি আমার ভুল বুঝতে পেরেছি। কোনো উত্তর না দিয়ে আবার দরজা লাগিয়ে বলল, আপনার কেউ নেই, আর আপনার জন্য এই বাসায় জায়গা নেই। আমাকে ক্ষমা করে দাও। কোনো উত্তর এলো না। কয়েক মিনিট দাঁড়িয়ে থাকার পরও যখন দরজা খুললো না, তখন দীর্ঘশ্বাস ফেলে পেছনে ঘুরে চোখের পানি মুছে চলে আসি। একটা ছোট ভুল, সারা জীবনের জন্য কান্না। এই ভুলের এত বড় শাস্তি যা আমার ধৈর্য ধারণ করার ক্ষমতা বাইরে। বাসার ভিতরে আয়। আম্মুর কণ্ঠ শুনে পেছনে ঘুরলাম। আমি বুঝতে চেষ্টা করছি ঠিক শুনছি না ভুল শুনছি। আম্মু আবারও বলল, বাসার ভিতরে আসতে পারিস। আম্মু এই কথা বলেই ভিতরে চলে গেল। আমি একটু দাঁড়িয়ে বাসার ভিতরে আমার রুমে আসি। দেখি বিছানা উল্টানো, ধুলাবালি পড়ে আছে। ব্যাগটা টেবিলের উপর রেখে বিছানার দিকে তাকিয়ে রয়েছি। দেখলাম আম্মু ঝাড়ু নিয়ে এসেছে। মনে মনে বললাম, আমার পিঠে ঝাড়ু পড়বে না রুমে, আল্লাহ ভালো জানেন। আমার তো ভয় হচ্ছে। চুপচাপ অপরাধীদের মতো দাঁড়িয়ে রয়েছি। দাও, আমি ঝেড়ে নিয়েছি, এখন এইসব কাজ আমি পারি। আম্মু কিছু বললো না, রুমে ঝাড়ু দিতে লাগলো। আমি বাইরে এসে ওয়াশরুম থেকে বের হতেই দেখি তানহা। মৃদু হেসে বললাম, কেমন আছিস? কিছু না বলে আমার দিকে তাকিয়ে আছে। বললি না তো কেমন আছিস? তোমার না জানলেও চলবে, জেনে কি করবা? আর বাসায় কি জন্য এসেছো? তানহা ওর রুমের দিকে চলে গেল। আমি কোনো জবাব দিতে পারলাম না। কি বলবো আমি? আমার কাছে বলার মতো কোনো ভাষাই যে নেই। ওদের জবাব এবং ওদের সাথে কথা বলার মতো মুখ রাখিনি। রুমে আসতেই দেখি রুমে ঝাড়ু দেওয়া আর বিছানা ঠিক করা হয়ে গেছে। এক সাইডে দাঁড়িয়ে রয়েছি। আম্মু সব কিছু ঠিকঠাক করে চলে গেল। বিছানায় বসে ফোন টিপতে শুরু করি। আপু, তুমি কি জানতে ভাইয়া বাসায় আসবে? কিছুক্ষণ আগে তুমি ভাইয়ার পাশে আসা নিয়ে কথা বললে, আর এখন গিয়ে দেখি চলে এসেছে। তোমার সাথে কি ভাইয়ের কন্ট্রাক্ট ছিল? তোর মাথা ঠিক আছে? তোর তোর ভাইয়ের মতো লুচ্চা লম্পট ছেলের সাথে যোগাযোগ রাখবো? আজকে মনে হয়েছিল তাই ওই কথা বলেছিলাম। সত্যি কি তোর ভাই বাসায় এসেছে? আমি বাসায় যেতে দেখি ওয়াশরুম থেকে বেরিয়ে আসছে।
ভালো তো, তাহলে বাসার ছেলে বাসায় ফিরেছে, খাদের যত্ন কর। আম্মু বাসায় জায়গা দিয়ে দিল। আমি তো ভেবেছিলাম যে হয়তো বাসায় জায়গায় দিবে না। যতই হোক ছেলে কিভাবে না রেখে পারে বল? লুচ্চা হোক, লম্পট হোক, চোর হোক বা বাটপার হোক, ছেলে তো নাকি? ওই বেদবের তো মুখও দেখতে চাই না আমি। তোমাকে কে দেখতে বলেছে বলো? সত্যি কি তুমি দেখতে চাও না, না অন্য কিছু? অন্য কিছু আবার কি হবে? কেন মিথ্যা বলো? তুমি তো ভাইয়ার কারণে আর বিয়েই বসনি। আমি জানি তুমি ভাইয়াকে ভালোবাসো। এখন তুমি যদি অস্বীকার করো তাহলে তো আর কিছু বলার নেই। এগুলো তোমার পার্সোনাল বিষয়। ভাইয়া আশা দেখে তোমার কাছে জিজ্ঞেস করতে এসেছিলাম। এখন আমার কাজ হয়ে গেছে, বাই। তানহা ইরাপদের বাসা থেকে চলে আসে রুমে। ফোন দেখতে দেখতে অনেকটা সময় গেল, দেখি 8টা বাজছে। কেউ কি বাসায় এসেছে? ওই রুমে লাইট জ্বলে যে। তোমার ছেলে বাসায় ফিরেছে। কি বলো? 2 বছর পর তার বাসা আছে বলে মনে পড়েছে, দেখা করে আসি। চুপচাপ শুয়ে শুয়ে ফোন দেখছি, দেখি আব্বু রুমে এলো। ওনাকে দেখে ফোনটা রেখে দিলাম। উঠে বসে বললাম, কেমন আছেন আব্বু? এই তো, চেহারা আর শরীর এমন অবস্থা কেন? এই 2 বছর কোথায় থাকা হয়েছিল? এই 2 বছর কোনো যোগাযোগ ছিল না, কারোর সাথে কোনো কন্ট্যাক্ট ছিল না কেন? ঢাকা চলে গিয়েছিলাম। আব্বু বিছানায় বসলো, আমি মাথা নিচু করে আছি। ভালোবাসা অনভাবে পাওয়া যায় না, জোর জবরদস্তি করে একটা পাওয়া জিনিস না, এটা জয় করে নিতে হয়। তুমি যে পন্থা অবলম্বন করতে চাইছিলে সেটা সম্পূর্ণ ভুল ছিল। সে যাই হোক, এগুলো অতীত। অতীত নিয়ে কথা বলতে নেই। এখন তুমি অনুতপ্ত, তাই তো? হুম, আমি সেদিনই আমার ভুলটা বুঝতে পেরেছিলাম, কিন্তু আম্মু সেদিন ওভাবে বলল, আর আপনাদের সামনে দাঁড়ানোর সাহস আমার হয়নি। আমি কিভাবে আপনাদের সামনে কথা বলবো, কোন মুখ দিয়ে কথা বলবো বুঝতে পারিনি। তাই থাক, ওইসব নিয়ে কথা বলতে হবে না। যে ভুল হয়ে গেছে সেটা নিয়ে ভাবতে হবে না। পরবর্তীতে যেন এমন ভুল না হয় সেটা মাথায় রাখতে হবে। কান্না করিও না, আমি তোমার আম্মুকে বোঝাবো। তোমার ওপর এখনো অনেক রেগে আছে, তুমি বিশ্রাম নাও। চোখ মুছে নিলাম। আব্বু উঠে চলে গেল, একটু বসে থেকে শুয়ে পড়ি। এখনো রাগ করে থাকলে চলে? সে তার ভুল বুঝতে পেরেছে, সে তার ভুলের জন্য অনুতপ্ত। রাগ করবে না কেন? কেন 2 বছর পর বাসায় ফিরলো না? কেন আগে বাসায় আসেনি? আমার বুঝি কষ্ট হয়নি? ওহ, এই জন্য রাগ করে রয়েছ? আমি তো মনে করছিলাম সেদিনের বিষয় নিয়ে রাগ করে আছো। বাচ্চা মানুষ ভুল করে দিয়েছে, যদি বুঝতো তাহলে কি এত বছর পর বাসায় ফিরতো? ওর কোনো মাপ নেই। তাহলে কান্না করছে কেন? মাফ করতে কে বলেছে? দেখছো কেমন হয়ে আছে, চুল দাড়ি কীভাবে রেখেছে, কেমন শুকিয়ে আছে। হাতে বড় একটা কেটে যাওয়ার দাগ, হাতে ফোসকার দাগ, না জানি এই 2 বছর কীভাবে কোথায় থেকেছে। কি বলছো এসব? হ্যাঁ, আমি এখন দেখে এলাম না, মনে হচ্ছে সিগারেট খাই। কেমন সিগারেটের একটা গন্ধ আসছিল। ওর তো আজকে যাচ্ছে, যাও, আবার বাসা থেকে বের করে দিও না। বাসা থেকে বের করে দিলে আবার তুমি কান্নাকাটি করবে। আমি চুপচাপ শুয়ে ফোন দেখছি, দেখি আম্মু এলো। ফোনটা পাশে রেখে দিলাম। এসে আমার 2 হাত ধরলো। আমি তো ভয় পেয়ে গেলাম, না জানি আবার বাসা থেকে বের করে দেয়। হাত ঘুরিয়ে ফিরিয়ে দেখতে শুরু করলো। হাত দেখা শেষ করে বলল, হাত কিভাবে কেটেছিল? এখনো কেটে যাওয়া দাগ রয়ে গেছে। আম্মুর চোখে পানি। পড়ে গিয়ে রডে কেটেছিল, ও তেমন সমস্যা না। আম্মু সরি, আমি আমার ভুলের জন্য অনুতপ্ত, আমাকে ক্ষমা করে দাও। তোর কোনো ক্ষমা নেই। তোকে বাসায় কে আসতে বলেছিল? বাইরে থেকে যেতি। সরি, আমি কিভাবে তোমার সামনে আবার দাঁড়াবো বুঝতে পারিনি। আমি বাসায় আসার সাহস পাইনি। তোর এমন অবস্থা কেন? এত বছর কোথায় ছিলি? তোর একটা বাড়ির জন্যও কি বাসার কথা মনে পড়েনি? আমাদের কথা মনে পড়েনি? কি জবাব দিব বুঝতে পারছি না, তাই চুপ করে রইলাম। আম্মু আবার বলল, হাতে এত ফোসকা কেন? শুরু করলো বিভিন্ন বিষয়ের প্রশ্ন করতে। আমি শুধু চুপচাপ উত্তর দিয়ে গেলাম। একটা সময় কান টেনে ধরে বলল, তুই নাকি সিগারেট খাওয়া শুরু করেছিস? কোথাও না তো। তুমি সিগারেটের গন্ধ পাচ্ছ না? দেখো, ভালো করে শুকে দেখো। তোর আব্বু তাহলে এমনি এমনি বলল? নিশ্চয়ই তুই সিগারেট খাস। হয়তো আব্বু খাওয়া ধরেছে আর আমার নাম বলেছে। কোথায় দেখো সিগারেটের গন্ধ পাচ্ছ কিনা। আম্মু শুকিয়ে দেখতে শুরু করলো। ব্যাগে কি কিছু আছে? না, নাই। যাক, ব্যাগ থেকে কিছু পাবে না। না, কিছু নেই।
এখন তোর আব্বু কি দেখে বললো কি জানে? মনে মনে বললাম, মোর বাপের নাক না কুত্তার নাক বুঝলাম না, ঠিক বুঝে গেছে আমি সিগারেট খাই। আম্মু চলে গেল। মায়ের মন কিভাবে সন্তানকে দূরে দূরে রাখবে, আমি তো হুদাই ভয়ে ভয়ে মরছিলাম। যাক, এখন শান্তি লাগছে। আবার ফোন দেখতে শুরু করি। তারপর রাতে খাওয়া শেষ করে এসে শুয়ে আছি। অনেকদিন পর আজকে আম্মুর হাতে রান্না খেলাম, মন প্রাণ ভরে গেছে। শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে ঘুম থেকে উঠে ব্রাশ আর পেস্ট নিয়ে ছাদে এলাম। ছাদের এপাশ থেকে ও পাশ হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি। বাহ, আমার বেলি ফুলের গাছ দেখি বেশ বড় হয়ে গেছে, ফুলও ফুটে আছে। একটা ফুল নিয়ে নাকের সামনে নিয়ে ঘ্রাণ নিচ্ছি। আহা, কি সুন্দর ঘ্রাণ, মজাই লাগে। পকেট থেকে ফোন বের করে দেখি সকাল 8টা বাজে। যাই, এবার নিচে যাই। নিচে আসতে যাব তখন কেউ ডাক দিল। পেছন ঘুরে দেখি ইরা আপু। আমি কোনো উত্তর না দিয়ে দ্রুত নিচে নেমে গেলাম। লজ্জায় তার সামনে দাঁড়ানোর সাহস আমার নেই। এমনভাবে চলে গেল কেন? আমি তো তাকে কিছুই বলিনি। নিচে এসে ওয়াশরুমে এসে মুখ হাত ধুয়ে রুমে আসি। ব্যাগ থেকে 1 লাখ টাকা নিয়ে বাইরে এসে আব্বুর সামনে রাখলাম। খাওয়া থামিয়ে আমার দিকে তাকিয়ে আছে। এটা কিসের টাকা? টাকা পেয়েছো কোথায়? আমার ইনকামের পয়সা। আমার কাছে টাকা রেখে কি করব? হয়তো বাজে খরচ হবে, তার চেয়ে বরং আপনি কাজে লাগান, ব্যবসার কাজে লাগান। ওকে, সামনে আমের সিজনে তখনই এটা কাজে লাগিয়ে দিব। তোমার তো পড়াশোনা আর হয়নি, তুমি কি করতে চাও? পড়াশোনা না আমার সাথে ব্যবসা? অ্যাজ ইউর উইশ। আমি কি করব? কি করলে ভালো হবে? টাকা কি সব আমাকে দিয়ে দিচ্ছ না কিছু রেখেছো? আমার কাছে কিছু আছে, আপনি সবগুলো রেখে দেন। আর আমি এখনো কোনো সিদ্ধান্ত নেইনি যে কি করব। পড়াশোনা শেষ করে নি, অনার্স কমপ্লিট করলে তো ভালো। যদিও 2 বছর পিছিয়ে গেল, যদি না চাস তো জোর করবো না। এখন আর পড়াশোনা ও আমাকে দিয়ে আর হবে না। বাগান প্লাস যেই ফসল আছে ওগুলো দেখব। আর কয়েকটা গরু কিনে দেন, গরু দেখাশোনা করব। গরু এখন কিনবো না, ঈদের পরে। এখন নিয়ে কাজ নেই। এখন কিনতে গেলে দাম বেশি, কারণ সামনে ঈদ। এখন কি কাজ আছে যে পড়াশোনা করবে না? না না, অনার্স কমপ্লিট করবে, অনার্সে ভর্তি হবে, পড়াশোনা করবে পাশাপাশি এইসব। আমি এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারছি না, আমি ভেবে বলবো। রুটি ভাজি দিয়ে সকালে নাস্তা সেরে রুমে এসে শুয়ে পড়ি। 2 বছরের ইনকাম শুধু 1 লাখ তো হবে না, তাই না? আরও 80,000 আমি আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা করে রেখেছি। 2 বছরে 2.5 থেকে 3 লাখ ইনকাম হয়েছিল। 1,80,000 মতো হাতে ছিল, বাকিগুলো থাকা খাওয়া এইসবই খরচ হয়েছে। সে যাই হোক, যা আছে তা জমাই থাক। বুঝলে, ছেলে বড় হয়ে গেছে, তার ইনকামের 1 লাখ টাকা আমার হাতে তুলে দিল। এ টাকা দেখে খুশি হচ্ছ প্লাস মায়া হচ্ছে। কত কষ্ট করে ইনকাম করেছে, শরীরের ঘাম ঝরানো টাকা। হাতের কি অবস্থা আর শরীরের কি অবস্থা দেখছো না? ভালো, তাহলে তোমরা দুইজনে টাকা রুমে সাজিয়ে রাখো, দেখবা আর বলবা আমার ছেলের উপার্জনের টাকা। তুই এখন এসব ফিলিংস বুঝবি না, যখন আমাদের বয়সে আসবি তখন বুঝবি। তুই স্কুলে যাবি না, সামনে তোমার এসএসসি পরীক্ষা। রেজাল্ট খারাপ হলে বুঝতেই পারছিস, মেরে পিঠের চামড়া তুলে নেব। রেজাল্ট খারাপ কেন হবে? আমি কি তোমার ছেলের মতো পড়াশোনায় গোল্লা? আর আজকে স্কুলে যাব না। শুয়ে থাকতে থাকতে আবারও ঘুমিয়ে পড়েছে। দুপুরে ঘুম থেকে উঠে গোসল করে খাবার জন্য এলাম। তারপর খাওয়া শেষ করে আবার রুমে। সন্ধ্যায় ছাদে এলাম। ইরাপুর থেকে আরও কয়েকজন তাদের ছাদে বসে আড্ডা দিচ্ছে। অন্যদিকে মুখ করে চেয়ারে বসে রিলস স্টল করছে। তানহা, ওটা তোর ভাই না? কখন বাসে এসেছে? এখন কেমন হয়ে আছে? আগে কত সুদর্শন ছিল, আর এখন কেমন কঙ্কাল হয়ে গেছে। গাঁজা টাজা খায় নাকি? গতকাল সন্ধ্যায় এসেছে, আর কিভাবে বলবো কি খাই না খাই। তো এই 2 বছর তো বাসা থেকে বাইরেই ছিল। তুই ওর দিকে নজর দিচ্ছিস কেন? কেন? তোর সমস্যা কোথায়? ভালো লাগে তাই তো জিজ্ঞেস করলাম। ও ছাড়, আমি জিজ্ঞেস করে নেব। উষ্টা খাবি নাকি? দিব এমনভাবে একটা উষ্টা যে গিয়ে একবার উপরে চলে যাবি। সব ঠিক আছে, কিন্তু এমন জঙ্গলির মতো চেহারা করে রেখেছে কেন? দাড়ি রেখেছে তো ভালোভাবে রাখবে। কোনো সাইজ নাই, কোনো যত্ন নেই, চুলগুলো ইয়া বড় বড়। ওইদিকে তোকে কেউ নজর দিতে বলেছে? যেমনভাবে পাচ্ছে আছে। কেন এমনভাবে থাকবে? সবসময় সুন্দর পরিপাটি হয়ে থাকবে, দেখলেই যেন ক্রাশ খেয়ে যায়।
সে বাদ দে, আমি আমার ভালোবাসা দিয়ে তোর ভাইকে ঠিক করে নেব। তোর তো দেখি ভালোবাসার ভাতের মাড়ের মতো উতলে উঠতে উঠছে। এখানে বসে না থেকে ওর কাছে যা। কি যে বলো না আপু, সময় হলে যাব। এখন এমনভাবে গেলে ভয় দেখিয়ে তাড়িয়ে দেবে। একেবারে কাছে যাওয়া যায় নাকি? একটু একটু করে মানুষের কাছে যেতে হয়, ধীরে ধীরে মানুষের মনে জায়গা করে নিতে হয়। প্রেম বিশেষজ্ঞ এলেন রে। এই জন্যই তোকে 12 ব্যাটারি বলি। তোর তো ব্যাটা মানুষ দেখলেই ভালো লাগে। শালি, আমার ভাইয়ের থেকে দূরে দূরে থাক। তোরা দুজনে চুপ কর তো। এমনভাবে মুখে ঝগড়া না করে লাঠি নিয়ে এসে দিচ্ছি, সেটা দিয়ে মারামারি কর। সন্ধ্যা হয়ে গেল, কি করব? বসে বসে রিলস দেখি। জীবনে রিলস দেখা ছাড়া আর কি কিছু আছে? পেছনে এসে কেউ দাঁড়ালো, না দেখেই বললাম, গতকাল দেখেই তো ইগনোর করে চলেছিস, এখন কি অন্য কি জন্য কথা বলতে আসলি? আমি তানহানা। ইরা, কেমন আছিস বল? চেহারা এমন অবস্থা কেন? আপু, আগের সব কিছুর জন্য সরি। আমি যে ভুল করেছি সেটা হয়তো ক্ষমার অযোগ্য, কিন্তু তবুও ক্ষমা করে দিয়েন। আমি তোকে কি প্রশ্ন করলাম আর তুই কি উত্তর দিচ্ছিস? আমি ভালোই আছি, আপনি কেমন আছেন আপু? ভালো। এত বছর কথাই ছিলি। তানহার থেকে হয়তো শুনেছেন, তাও কোনো প্রশ্ন করেন? খুব দেখি আপনি আপনি করে বলছিস, বিষয়টা কি? সে কাল আর এ কাল কি এক বলেন? সে যাই হোক, ওগুলো কোনো বিষয় না। তাহলে বিষয়টা কিছু নেই? কোনো কিছুই না। তুই কি আমার সাথে কথা বলতে ভয় পাচ্ছিস না লজ্জা পাচ্ছিস? আমি এমন একটা কাজ করেছিলাম যার জন্য দুইটাই পাচ্ছি। আমি লজ্জিত এবং অনুতপ্ত আর ক্ষমা প্রার্থী। আশা করি আপনি আমাকে ক্ষমা করে দেবেন। সব কিছুর জন্য আপনার কাছে ক্ষমা চাই। আমি তোকে ক্ষমা কেন করব? তোকে ক্ষমা করে আমার লাভ কি? এর উত্তর জানি না, তাই দিতে পারছি না। চলে যাওয়ার শব্দ পেলাম, মনে হচ্ছে চলে গেল। আমি চুপচাপ বসে থাকলাম। কিছুক্ষণ বসে থেকে নিচে চলে আসি। এমনভাবে কয়েকদিন গেল। শেষ পর্যন্ত ভাবলাম অনার্সে ভর্তি হব, অন্তত অনার্সটা করব। তাই যেমন ভাবা তেমনি কাজ। কলেজে চলে এলাম। এসে প্রিন্সিপালের সাথে কথা বলে বাজারে এসে চুলদারি সুন্দর করে ছেটে বাসে আসি। সন্ধ্যায় ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি, তখন কেউ পেছন থেকে বলে উঠল, তুই সিগারেট খাস? কবে থেকে সিগারেট খাওয়া শুরু করেছিস? হঠাৎ এমনভাবে আসাতে ভয় পেয়ে সিগারেট ফেলে দিয়েছিলাম। তোর তোর লস হয়ে গেল। আমি ভেবেছিলাম হয়তো আম্মু এলো। এসব ছাইপাশ খেয়ে কি হবে শুনি? দাঁড়া, চাচিকে বলতে দে। জানে, বলতে পারেন। কিছু কি বলতে এসেছেন? না, মানে আমার কাছে তো বিনা প্রয়োজনে আসার কথা নয়, তাই বললাম। এমনি বললাম। কেন, আসা কি বারণ নাকি? তা বলিনি, শুধু শুধু এলেন কেমন দেখাচ্ছে না? যদি কোনো কাজ থাকতো তাহলে একটা আলাদা বিষয় ছিল, কিন্তু এমনি এমনি আসা, এটা কেমন লবণ ছাড়া তরকারি মতো। আমার আশেপাশে না আসলেই ভালো হয়, কেমন একটা বাজে দেখায়। বাজে দেখাবে কেন? তুই তো আমার কাজিন, তাই না? এখন তুই যদি এটাকে অন্যভাবে নিস তাহলে তো এটা তোর সমস্যা, অন্য কারণ না। তার জন্য তো বললাম আমার আশেপাশে না আসতে। এমন তো কোনো কথা নেই যে আমার আশেপাশে আসতে হবে, আমার সাথে কথা বলতে হবে। এগুলো না করলে আপনার চলে যাবে। শুধু শুধু তো এইসবের কারণ দেখি না, তাই না বলেন? এখন আমরা যথেষ্ট ম্যাচিউর, বাইরে কেউ দেখলে বাজে বলবে। থাক, বুঝে গেছি। তোর আর জ্ঞান দিতে হবে না, যাচ্ছি যাচ্ছি। তোর সাথে কথা না বলে আমার দিন যাবে, বুঝে গেছে। এত বছর কি যায়নি নাকি? ইরা আপু চলে গেল। আমি দাঁড়িয়ে থাকলাম। সিগারেট নেশা করে খাওয়া হয় না, মাঝে মধ্যে ইচ্ছে করলে দিনে একটা বা দুটো, কোনো দিন খাওয়াই হয় না। পরের দিন কলেজে এলাম। আকাশ, তুই কেমন আছিস? কবে আসছিস? এই 2 বছর কোথায় ছিলে? কোনো উত্তর না দিয়ে ক্লাসের দিকে যাচ্ছে। ওর সাথে কথা বলার বিন্দু পরিমাণেরও ইচ্ছে নেই। যদি ইরা আপুকে না বলতো বিয়েটা কে ভেঙেছে, তবে এমন কিছু হতো না। আমার হাত ধরে নিল। কি হয়েছে? কথা বলছিস না কেন? হাত ছেড়ে দে, তোর সাথে কথা বলার আমার ইচ্ছা নেই, ছাড়। কথা না বলে চলে যাচ্ছিস কেন? আর তুই আমার উপরে রেগে আছিস কেন? তোকে আমার হাত ছাড়তে বলেছি। হাত ছাড়িয়ে বললাম, মদারবোর্ড, তোর জন্য সব কিছু হয়েছে। তুই ইরা আপুকে কেন বলেছিলি আমি তার বিয়ে ভেঙে দিলাম? খোদার কসম ভাই, আমি বলিনি। আমি কি জন্য বলতে যাব? হয়তো তোর মুখ দিয়ে সত্য বের করতেই আমার নাম নিয়ে মিথ্যা বলেছে। বিশ্বাস কর, আমি কিছুই বলিনি। তুই যার কসম কাটতে বলবি আমি তার কাটবো। তাহলে আমি ভুল ভেবেই এসেছি হবে হয়তো। তোর কথা আমার বিশ্বাস হয় না। সত্যি আমি বলছি। তুই তোর চাচাতো বোনের থেকে জিজ্ঞাসা করিস, তাহলেই তো হয়ে যায়। তার প্রয়োজন নেই।
কিন্তু এই 2 বছর কোথায় ছিলি? কোনো যোগাযোগ নেই, কোনো কল নেই, কোনো কিছু নেই। আর কি হয়েছিল তোর? ছোটে করে বললাম, কি হয়েছিল? আমার কথা শুনে চুপ করে আছে। কি আর বলবো, যা হয়ে গেছে ওগুলো নাই মনে কর। তাহলে তুই পড়াশোনা করবি বলছিস? হুম, নিয়মিত ক্লাস করা হবে না, প্রথম বছর থেকে শুরু করতে হবে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে তাও বলতে পারবো আমি গ্র্যাজুয়েট সম্পূর্ণ করেছি। নিয়মিত ক্লাস করতে হবে এমন তো কোনো কথা না। যদি কাউকে পছন্দ হয় তবে নিয়মিত ক্লাস করতে আমার কোনো আপত্তি নেই, সবসময় কলেজেই পড়ে থাকবো। ভালো, প্রথম বর্ষে সুন্দরী কয়েকটা রয়েছে, সেকেন্ড বর্ষেও আছে, বাট থার্ড বর্ষেও রয়েছে। তুই যদি বলিস সবার বায়োডাটা তোকে দিতে পারবো। থাক, এইসবের ভেতরে আমি নেই। এইসবের পেছনে 2 বছর হারিয়েছি, সে বাদ দে। সত্যি সত্যি যদি সেভাবে কাউকে পছন্দ হয়ে যায় তবে পরে দেখব। ক্লাসের সময় হয়ে এসেছে, ক্লাসে চাই। 10 দিন হলো বাসায় এসেছিস, অথচ তুই আমাকে বলিসনি রাগ করে। তোর উচিত ছিল আমাকে ফোন দিয়ে সত্যিটা জানার। এই আমাকে বিশ্বাস করিস? কষ্ট পেলাম। নাটক চোদাও, বন্ধুরাই পেছন মারে। তুমি যে কি সেটা ভালো করে জানি, তাই আমার সামনে বেশি নাটক করবি না। তোর সাথে এখন কোনো কথা বলতে পারবো না, পাই। তারপর ক্লাসে চলে আসি। এর মাঝে 2 মাস গেল, আবার শরীর ফিটফাট হয়ে গেছে। ক্লাস, বন্ধুদের সাথে আড্ডা, বাসা, ঘুম, খাওয়া দাওয়া এগুলো করেই যাচ্ছে। তোর চেহারা দেখি দিন দিন ফুটে উঠেছে। ঘটনা কি ভাই? হ্যাঁ, দিন দিন তোর চেহারা কেমন হিরোদের মতো হয়ে যাচ্ছে। আমি আগে যেমন ছিলাম তেমনি হয়েছি, মধ্যখানে একটু পরিবর্তন হয়েছে। ভাইয়া এখানে বসে বসে কি করেন? কোচিং সেন্টারে মেয়েদের দেখছেন তাই তো? থিপক কর্নের নিচে একটা। আমরা প্রতিদিন এখানে বসে আড্ডা দিই, তুই এখানে কোচিং করিস? হুম, বাসায় যাবে না? না, তুই এখানে কি করিস? যা বাসায় যা। বলছি শোনো না, যা বলবি জলদি বল। তোমাকে দেখতে অনেক সুন্দর কিউট লাগছে। তুই কি এটা বলতেই দাঁড়িয়েছিস? তানহা কোথায় কোচিং করে রে? নাকি কোচিং করে না? তোমার বোন কোচিং পড়া বাদ দিয়ে দিয়েছে। ওর নাকি এখানে টিচারদের পছন্দ না, মানে ওদের পড়ানোর স্টাইল পছন্দ হয়নি। ক্লাসের ফার্স্ট গার্লস কি না? ও আচ্ছা, এবার যা। বলছি শোনো না, তোমাকে কিছু বলতে চাই। তোমাকে আমার অনেক ভালো লাগে। কি রে, তুই এত লজ্জা পাচ্ছিস কেন? আর যা বলবি তাড়াতাড়ি বলে ভাগ। তাই না? আশেপাশে লাঠি দেখতে শুরু করলাম। তোমার ভালো লাগা আমি বের করছি। সামনে তোমার পরীক্ষা আর তোমার ভালো লাগছে? এত রেগে যাওয়ার কি আছে? আমি রেগে যাবার মতো কি বলছি? দেখো ভাইয়া, একদম ভালো হবে না। লাঠি হাতে নিয়ে দৌড় দিয়েছে। শয়তান মেয়ে, পড়াশোনার বয়সে মনে প্রেম জেগেছে। তোর বাসায় বলতে হবে নাকি? হ্যাঁ, আমার কথা শুনে দাঁড়িয়ে গেছে, আবার আমার সামনে এসে বলে, ভুলেও এই কথা বলিও না। প্রয়োজন তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আব্বুকে বলিও না। তবে রে কত্তি, তুই পালাচ্ছিস কেন? তুই এখানে দাঁড়িয়ে থাক। দৌড় দিয়ে ওর বান্ধবীদের কাছে চলে গেছে। আজকালের মেয়েগুলো কত পাকা হয়ে গেছে, এইসব বলতে একটুও ভয় পায় না। এখানে কোচিং কে করায়? তারেক ভাইকে চিনিস? ওই যে লুচ্চা তারেক। মনে পড়েছে। এখনো কি সেই রকম অভ্যাস আছে নাকি? আছে কিছুটা। আমার মনে হয় কখন কার কাছে কেলানি খাবে। এই কোচিং সেন্টার তো শুধু ওনার একা না, ফাহাদ ভাই আছে, নাসির ভাইও আছে। ওনারা আছে বিধায় এখানে এত স্টুডেন্ট। তুই তো জানিস ওনারা কত ভালো স্টুডেন্ট। জানি। ওখানে কিছুক্ষণ বসে থেকে বাজারে এলাম। তারপর বাজার থেকে রাত 9টার দিকে বাসায় চেয়ারে বসে টিভি দেখছি। দেখলাম ইরা আপু আমাদের বাসায় এলো। এসে আমার দিকে তাকিয়ে আছে। পাগল টাগল হলো নাকি? এমনভাবে তাকিয়ে আছে কেন? কিছু কি বলবে না আপু? হাতের দিকে তাকিয়ে দেখি বাটি। কিছু না বলে খাবার টেবিলের উপর রেখে আবার চলে গেল। পরের দিন সকালে ব্রাশ নিয়ে ছাদে এলাম। ছাদের কোনায় আসতেই দেখি ফারহানা। আমাকে দেখে বলল, ও ভাইয়া, বোঝো না কেন? সত্যি বলছি, তোমাকে অনেক পছন্দ করি। মাফ কর বোন, তোর হাতের লেখা সেদিন দেখলাম, বুঝতেই পারলাম না। আবার তোর মনের কথা আর চোখের কথা বুঝতে বলিস, সে আমাকে দিয়ে হবে না। কুত্তা, আমার হাতে লেখা এতটাও খারাপ না। তোর সাথে এইসব নিয়ে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছে নেই। আর তুই আমার কাজিন, এসব কি বলিস? তুই হইলি আমার বোন। তো কি হয়েছে? আপন বোন তো নয়, তাই না? বলছি শোনো না। ছুর, যা ভাগ তুই। ছাদের অন্য সাইডে এসে ব্রাশ দিয়ে দাঁত ঘষে ঘষে পেস্ট ফেলতে শুরু করলাম। দেখি ইরাপ ও কাপড় নিয়ে ছাদে এলো। বর তো নেই, তাহলে এত সকালে গোসল করলো কেন বুঝলাম না।
এইসব শুনে আমার কি? তোর তো দেখি দেখাই পাওয়া যায় না, সারাদিন কোথায় থাকিস? গার্লফ্রেন্ডের কাছে, তার সাথে সবসময় চিপকে থাকে। কেন বলেন তো? তোর গার্লফ্রেন্ড আছে? কেন থাকতে পারে না নাকি? আমার গার্লফ্রেন্ড আছে, দেখতে অনেক সুন্দর। আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে আছে। বিশ্বাস হচ্ছে না তো? না করলে নাই। সত্যি তোর গার্লফ্রেন্ড আছে? নিচে চলে আসি, এসে ব্রাশ করা শেষ করে রুমে বিছানায় বসে ফোন টিপছি। রুমে কারো আসার শব্দ শুনে বাম দিকে ঘাড় ঘুরিয়ে দেখলাম ইরা আপু। না জানি কি বলতে এসেছে। শেষ যেইবার আমার রুমে এসেছিল তখন কি বাজে ঘটনাই না ঘটেছিল। এখন ভয় নেই, তেমন কিছু হবে না, হওয়ার কোনো চান্সই নেই। না বাবা, ও ভুল জীবনেও করা যাবে না। কিন্তু এই মহিলা আমার রুমে কেন? আপু বলেন। তোর গার্লফ্রেন্ড কোনটা দেখি? কত সুন্দর আর কেমন দেখতে দেখা? মানুষের নজর খারাপ, যদি নজর লাগিয়ে দেন তখন কি হবে? আমার গার্লফ্রেন্ড যে সুন্দর, ঠিক আপনার হিংসা হবে আর নজর দেবেন। নজর রেখে গেলে তখন অসুস্থ হয়ে যাবে, বিভিন্ন প্রবলেম হবে, দিয়ে আমার টেনশন হবে। তাই আপনার দেখার প্রয়োজন নেই। আমার কথা শুনে রেগে তাকিয়ে আছে। দেখা বলছি, আমি নজর দেবো না। ওহো, না না, তা হবে না। আমি আমার বেবিটাকে অনেক ভালোবাসি, তার কষ্ট আমি একটুও সহ্য করতে পারবো না। আর আপনার দেখে কাজ কি? তোকে কিন্তু দেখাইতে বলছি। ফোন সরিয়ে বাম পাশে রেখে বললাম, আপনার দেখে কোনো কাজে দেবে না। শুধু শুধু বিরক্ত না করে যান। চুপচাপ দাঁড়িয়ে রেগে আমার দিকে তাকিয়ে আছে। এদিকে আসবেন না, দেখা গেছে আবার কে কে দেখে নেবে, দিয়ে কি না কি ভাববে, তারপর আমাকে আবার বাসা ছাড়া হতে হবে। তাহলে তুই ভদ্র মানুষের মতো দেখিয়ে দে। যদি পিক দেখাস তাহলে কিছু বলবো না, আর যদি না দেখিয়েছিস তবে জোর করে দেখবো, কিন্তু আমি পিক দেখবো। এই কেরে, আমি দেখাবো না মানে আপনাকে দেখাবো না? আমি জানি আপনার নজর ভালো না, নজর লেগে যাবে, তখন শুধু শুধু আমার জানুটা কষ্ট পাবে, তাকে আমি কষ্টে দেখতে পারবো না। আরে আপু, আপনি এমন সাপের মতো ফুসফুস করছেন কেন? এমন করার কোনো রিজন তো দেখি না। সরেন, খেয়ে কলেজে যেতে হবে। তো আমি কলেজে যাবো না নাকি? আপনি কলেজে যাবেন কি যাবেন না তা আমি কিভাবে বলবো? সাইড কাটিয়ে বাইরে এসে রান্নাঘরে দেখি রুটি বানাচ্ছে। একটা রুটিতে আলু ভাজি দিয়ে রোল করে খেতে খেতে রুমের দিকে দরজার কাছে আসে দেখি বিছানায় বসে আছে আর টেনশনে পা তোলাচ্ছে এবং নখ কামড়াচ্ছে। ওরা দেখি আবার বাইরের দিকে। এই কুত্তার কি সত্যি গার্লফ্রেন্ড আছে? যদি থাকে তাহলে আমার কি হবে? কিন্তু সত্যি বলছে না মিথ্যে বলছে কিভাবে বুঝবো? আমার মনে হচ্ছে মিথ্যে বলছে। আবার যদি সত্যি হয় তখন কি হবে? না না, আমাকে জানতেই হবে, নাহলে টেনশনে তো কোনো কিছুতেই মন বসবে না। ও রিলেশনের গোষ্ঠী কিনা। আমি তো রুম থেকে যাবো না, দেখি কতক্ষণ বাইরে থাকতে পারিস। তুই আমাকে চিনিস না। আমার নামও ইরা, বড়দের সাথে ইয়ার কি? এই তানহা, শোন শোন, ইরা আপু আমার রুমে কেন বসে আছে জিজ্ঞেস করতো। ইরা আপু তোমার রুমে কেন যেতে যাবে? আমি কিভাবে বলবো? গিয়ে দেখ কেন বসে আছে, আর আমার রুম থেকে বের কর। বিনা পয়সায় কাজ? হুম, তা তো হবে না। ফেলো করি মাখো তেল, আগে পয়সা তারপর কাজ। মানি ব্যাগ তো রুমে, তুই যদি কাজ করে দিতে পারিস তাহলে তোকে সত্যি সত্যি টাকা দিব। সত্যি তো, পরে আবার পাল্টি মারবে না তো? তুই কি এখন গিয়ে দেখবি? তা না আমার রুমে গেল, গিয়ে বলল, কি ব্যাপার আপু, তোমার বরের রুমে কি মনে করে? যদিও এখনো বর হয়নি, কখনো হবে কিনা তারও ঠিক নেই। তোমার অবস্থা হচ্ছে জেগে জেগে স্বপ্ন দেখা। ভাইয়া বলল বসে আছো, কিন্তু আমি তো এসে দেখি শুয়ে শুয়ে ভাইয়ার শার্টের ঘ্রাণ নিচ্ছ। ভালোবাসা মন থেকে মাথায় উঠলে যা হয়। এই শোন শোন, তোর ভাই কি সত্যি সত্যি গার্লফ্রেন্ড আছে? যদি সত্যি গার্লফ্রেন্ড থাকে তাহলে আমার কি হবে? আমি কিভাবে বলবো? গার্লফ্রেন্ড থাকতেই পারে, যদি থাকে তাহলে তুমি জেগে জেগে স্বপ্ন দেখো। এমনভাবে বলছিস কেন? জিজ্ঞেস কর না। কুত্তা বলছে ওর গার্লফ্রেন্ড আছে, পিক দেখতে চাইলে বলে আমার নাকি নজর ভালো না, আমি নাকি নজর লাগিয়ে অসুস্থ বানিয়ে দেবো। সত্যি তোমার নজর ভালো না, আর কি জন্য তোমাকে পিক দেখাবে? তুমি তো শুধু নজর না, ওই মেয়েকে খুনও করতে পারো। তার বলতে ওরে পাইলে কেটে কেটে কয়েক টুকরো করবো। শালি কোথা থেকে উড়ে এসে চড়ে বসে আমার ভালোবাসায় ভাগ বসাতে চলে এসছে। একবার শুধু ওর তথ্যটা পাই, তারপর দেখ কি করি। তোমাকে তো বলবে না, আমি না হয় জেনে তোমাকে বলবো। এখন তুমি যাও, আমি তোমাকে সব কিছু জেনে জানিয়ে দিব। আমি যে তোমাকে এত কিছু ইনফরমেশন দিব, তাতে আমার লাভ কি? পয়সা কড়ি ছাড়া একটা কথাও এদিক সেদিক হবে না।
তুই যদি সঠিক তথ্য দিতে পারিস তাহলে তোকে পয়সা দিয়ে দেবো। হুম, এখন এমনভাবে পড়ে না থেকে তুমি তোমার বাসায় যাও। চেয়ারে বসে আছে দেখি ইরা আপু আমার রুম থেকে বেরিয়ে চলে গেল। আল্লাহ জানে কি বলেছে, যা বলেছে বলেছে। আমি উঠে রুমে ঢুকতেই তানহা চলে এসেছে। তোর কি চাই শুনি? মানে আমার পারিশ্রমিক দাও। বলতে বলতে ভুলে গেছো, কোনো বাহানা শুনবো না, পয়সা দাও। আমি টাকা পাবো কোথায়? এত কিছু জানি না, কিন্তু ভদ্রলোকের এক কথা, তুমি যদি ভদ্রলোক হয়ে থাকো তাহলে টাকা দিয়ে দাও। কিন্তু আমি তো অভদ্র। আমার মতো অভদ্র এই তল্লাটে আছে নাকি? আমার কথা শুনে রেগে তাকিয়ে আছে। গতকাল যে আমার কাছ থেকে 100 টাকা নিয়েছিস সেটা কি টাকা না? সময় আমারও আসবে বলে গেলাম, তখন ডাবল উঠিয়ে নিব। কুত্তা, তোর মুখে মুগুরের বাড়ি। শর্ট তুই। আপু বলছিল তোমার নাকি গার্লফ্রেন্ড আছে। সত্যি কি তোমার গার্লফ্রেন্ড আছে? ভেবে বলবা, আমি কিন্তু গিয়ে আম্মুকে বলে দিব। বললি তো, সমস্যা কোনে? আমার গার্লফ্রেন্ড আছে, দেখতে অনেক সুন্দর, বাসা ঢাকায়। আম্মু যদি বলে তাহলে দেখাবো, সমস্যা কোথায়? প্রেম করছি বলে বিয়ে করতে হবে নাকি? এটা কেমন কথা? একটা মেয়েকে এমনভাবে স্বপ্ন দিয়ে দেখিয়ে ভেঙে দিবা? তুমি কি মানুষ? আমি নই, দেখা যাবে ওই মেয়ে আমাকে বিয়ে করতে চাইবে না, সে পরের বিষয়। আমার এইসব নিয়ে এখন কোনো মাথা ব্যথা নেই। যখন হবে তখন দেখব কি করলে ভালো হবে। কি করলে কি হলো? তুই এমনভাবে তাকিয়েছিস কেন? দেখি মেয়েটা দেখতে কেমন। অনেক সুন্দর। কিন্তু সত্যি কি এটা তোমার গার্লফ্রেন্ড, না তুমি মিথ্যা বলছো? আমি তোমার কথা কিভাবে বিশ্বাস করব? গ্যালারি থেকে একটা পিক বের করে দেখিয়ে বললাম, এই যে এটা, বল দেখতে কেমন? তোকে কি বিশ্বাস করতে বলেছি? তোর ইচ্ছে হলো বিশ্বাস কর, না হলে না কর, সে বড় কথা নয়। কথা হচ্ছে তুই স্কুলে কখন যাবি? তানহা ভেঙচি কেটে চলে গেল। আমিও কলেজে যাওয়ার জন্য রেডি হতে শুরু করি। আপু, এবার বিয়ে করে নাও। পাখি খাঁচা থেকে অনেক আগেই বেরিয়ে গেছে। দেখলাম মেয়েটা সুন্দর। ভাইয়ের কথা শুনে মনে হচ্ছে সত্যিই তার গার্লফ্রেন্ড আছে, আর মেয়ের বাসা ঢাকা বলছে। হ্যাঁ, আমার কি হবে তাহলে? সত্যি মেয়েটা কি আমার থেকে সুন্দর? ঢং না করে আমার পয়সা দাও। যা সর তুই, তোকে টাকা না আরও কিছু দেবো। দুজনের এমন নোংরামি মনে থাকবে? সময় আমারও আসবে বলে রাখলাম। দুই জায়গাতেই সময় নষ্ট। দূর দূর। বাসা থেকে বেরিয়ে আসে দেখি ইরা আপু আসবটি নিয়ে দাঁড়িয়ে আছে। এইটা আবার কি জন্য দাঁড়িয়ে আছে? আমাকে দেখেই তেড়ে এলো। বুঝলাম না এর কোন পাকাদা নেই, কখন মই দিলাম। না, সুবিধার মনে হচ্ছে না। আবার বাসার দিকে দৌড় দিয়ে মেইন দরজা আটকে দিয়েছি। আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে? এমনভাবে দরজা বন্ধ করলি কেন? আকাশ, কুত্তা, তুই দরজা বন্ধ করলি কেন? তুই শুধু বের হয়ে আয়, তোর একদিন কি আমার একদিন। আমিও তো বুঝতে পারছি না ওনার কখন কি করলাম। তুমি দেখো, আমি পিছনের দরজা দিয়ে কলেজে গেলাম। মনে হচ্ছে পাগল টাগল হয়েছে। বলা নেই কওয়া নেই, আসবটি নিয়ে তাড়া করেছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও তো কিছু বুঝতে পারছি না। আমি যার পরেই দরজা খুলবা আর জিজ্ঞেস করে নিবা কেন এমন করছে বলেই দরজার সামনে থেকে সরে বাসের পিছনের দরজা দিয়ে বেরিয়ে গেলাম। আর আম্মু দরজা খুলে দিয়ে বলল, কি হয়েছে? তুমি আমার ছেলেকে এমনভাবে তাড়া করেছো কেন? আবার কি করলো? তোমার ছেলে কোথায় সেটা বলো। ওর সাথে আমার বোঝাপড়া আছে। ওর একদিন কি আমার যে কয়েকদিন লাগে। আকাশ তো পিছনের দরজা দিয়ে চলে গেছে। তোমার ছেলে কি বাসায় ফিরবে না? তখন বোঝাবো মজা। আমি এখন যাই, কলেজে যেতে হবে। আরে কি হয়েছে? কিছুই তো বুঝলাম না। আরে বলে তো যাও কি হয়েছে। এরা আপু কিছু না বলে বিড়বিড় করতে করতে চলে গেল। বিড়বিড় করে বলছে, শালা কুত্তা, তোমার জন্য অপেক্ষা করে আছি আর তুমি অন্য বেডির সাথে ফষ্টি নষ্টি করো। তুই শুধু আজকে বাসায় আয়। ইরা শুধু আকাশের হবে আর আকাশ শুধু ইরার হবে, আর অন্য কারোর হবে না। নাটক তো দাও তুমি। হ্যাঁ, আমার প্রেম ভালোভাবে বের করবো। হাঁটতে হাঁটতে আমি ভাবছি কখন কি করলাম বুঝলাম না। আরে ভাই, না হয়েছে ঝগড়া, না হয়েছে কথা কাটাকাটি, তাহলে এমন আচরণ কেন? তারপর কলেজে চলে আসি। যদিও আজকে 5 দিন পর কলেজে এসেছি। এসে একবারে ক্লাসে, কারণ ক্লাস শুরু হয়ে গেছে। 3টি ক্লাস ছিল, একে একে শেষ। তাই ক্লাস শেষে এক জায়গায় বসলাম। চুপচাপ বসে ফোন টিপছি। তখন কেউ সামনে এসে দাঁড়িয়েছে। মনে মনে বলছি, ইরাপু না হলেই হলো। বলে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। উঠে যেই দৌড় দিতে যাব তখন শার্ট টেনে ধরে নিল। আরে আমি আবার কি করেছি? এমনভাবে পিছনে পড়েছেন কেন?
সত্যি তোমার গার্লফ্রেন্ড আছে? সকাল থেকে কি একটা অবস্থা। আমার গার্লফ্রেন্ড আছে, কিন্তু কেন জিজ্ঞেস করছেন শুনি? এসে আমার শার্টের কলার চেপে ধরে বলল, তুই কি জানিস আমি কেন বিয়ে করিনি? হয়তো কেউ দেখতে এসে পছন্দ করেনি, রিজেক্ট করে দিয়েছে, তাই বিয়ে করেননি। কিন্তু এমনভাবে ধরে রেখেছেন কেন? আমার কথা শুনে আমার দিকে রেগে তাকিয়ে আছে। তোকে তো আমি খুন করবো। আপু, আপনার মাথার উপর পোকা, সত্যি বলছি, কত বড় পোকা। ওয়েট, দেখাচ্ছি। আমার কথা শুনে লাফালাফি শুরু করেছে। বুঝলাম না, ও আমার জানের পিছনে হাত ধুয়ে কেন পড়লো? ওর কোন পাকা ধানে মই দিলাম যে হাত ধুয়ে আমার জীবনের পিছনে পড়েছে? কুত্তা, তুই বোকা বাড়িয়ে পালিয়ে গেলি তো? তুই কতবার এমনভাবে পালিয়ে যাবি? ঘুরে তো ঘরেই তো ফিরবি। বাসায় এসে গোসল করে খেতে বসলাম। দেখো আম্মু, ইরা আপু আমার পিছনে যেভাবে হাত ধুয়ে পড়েছে, এবার যদি সেই রকম কিছু দেখো তাহলে আমাকে ব্লেম করতে পারবে না। সব দোষ ইরা আপুর। মনে হচ্ছে ওনার মাথায় প্রেশার উঠেছে, তাই এমন করছে। না হলে তো ভালোই ছিল। হঠাৎ আজকে কি হলো বুঝলাম না। কেন, আজকে আবার কি হয়েছে? আরে সকালে কলেজে যাওয়ার সময় হঠাৎ আসবটি নিয়ে তাড়া করলো। তারপর কলেজেও সেম। না ওনার সাথে ঝগড়া হয়েছে, না কথা কাটাকাটি হয়েছে। বাসা আসার পর থেকে তো সেভাবে কথাই হয়নি। কিন্তু কেন এমন করলো? তা আমি কিভাবে বলবো? হয়তো মাথায় কোনো সমস্যা হয়েছে। সত্যি তুই কিছু বলিসনি তো? সত্যি আমি কিছু বলিনি। ওনার সাথে তো ভালোভাবে কথাই হয় না, তো কিভাবে কি বলবো? মনে হচ্ছে পাগল হওয়ার লক্ষণ। ঠিকমতো এখন চিকিৎসা না করালে তখন আবার পাগলাকারোতে রেখে আসতে হবে। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়ি। বর্তমানে এখন মানুষের কাজ একটাই, রিলস দেখা। সময় পেলেই রিলস দেখা। আমারও একই অবস্থা। জীবনে কি আছে রিলস দেখা ছাড়া? আমার মনে হচ্ছে এআই বাংলাদেশে এসে বিপদে পড়েছে। সে যদি কথা বলতে পারতো তাহলে এআই বাংলাদেশের কিছু রিলস কন্টেন্ট ক্রিয়েটরদের দেখে বলতো, ছেড়ে দে মা, কেঁদে বাঁচে। ওসব সাধারণ কোনো রিলস নয়। তখনই জানালায় টোকা পড়লো। কী রে, যে আছে থাক, যার প্রয়োজন সে রুমে চলে আসবে। আহা, ওই ডাইনি বুড়ি নয় তো? এ বিপদ আবার জানালায় ঠোকা দিচ্ছে কেন? হুই, বাদ দিয়ে ঘুমাই, আমার ঘুম পাচ্ছে। তারপর দিলাম ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে রুম থেকে বের হতে গিয়ে লাগলো ধাক্কা। এখন আমি কোথায় পালাবো? কি হয়েছে? আপনি এমন করছেন কেন? সরেন, না হলে কিন্তু আম্মুকে ডাকবো। চাচি গলিতে সবার সাথে গল্প গুজবে ব্যস্ত। তুই আমার থেকে এমনভাবে পালিয়ে বেড়াচ্ছিস কেন? এমনভাবে দরজার সামনে না দাঁড়িয়ে থেকে সরেন তো, আমি বাইরে যাব। যেতে পারলে চলে যা, আমি কি তোকে ধরে রেখেছি? আচ্ছা শোন, চল একটু ঘুরে আসি। কেন? আমি আপনার সাথে কেন যাব? সরেন তো, হুদায় জ্বালাতে চলে আসে। কি হলো, এমনভাবে তাকিয়ে আছেন কেন? তুই আমাকে কিভাবে জ্বালাতে ভুলে গেছিস? ও, এখন তো ভুলেই যাবি। এখন কি তোর আর ওই সব মনে থাকবে? আর তুই তোর গার্লফ্রেন্ডের সাথে এখনই ব্রেকআপ কর। কেন আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কেন ব্রেকআপ করতে যাব শুনি? আমি বলেছি তাই। তুই কি ব্রেকআপ করবি, না আবারও আসবটি নিয়ে আসবো আমি? আপনার সমস্যাটা কোন জায়গায় বলবেন? হুদাই আমার সাথে তো এমন পেঁচাল পাড়ার কোনো কারণ দেখি না। এই, তুই চোখ নামিয়ে কথা বল। তুই কাকে রাগ দেখাস? আচ্ছা তুই আমার চোখে তাকা, কি দেখতে পাচ্ছিস? কি আবার দেখতে পাবো? দুইটা কালো মুনি আর তার পাশে সাদা সাদা অংশ। আমি তো ঠিকই বলেছি। এমনভাবে রেগে তাকানোর কি হয়েছে? তুই শালা আচ্ছা হারাবি তো। আপা দেখেন, রাস্তা দেন। হুদাই এমনভাবে না দাঁড়িয়ে থেকে বাসায় গিয়ে কাজ করেন। সরেন তো, না হলে কিন্তু ভালো হবে না। কি করবি তুই? তুই কিছু করতে পারবি না। ইরা, কি হয়েছে? এমনভাবে রাগারাগি করছো কেন? না চাচ্চু, কিছু না। ও, তুমি যা বুঝাতে চাইছো সেটা বুঝে, কিন্তু বুঝেও বুঝতে চাইছে না। এখন কেন চাইছে না সেটা তুমি খুঁজে বের করো। লাভ ইউ চাচ্চু। তোমার মতো কজন এমন চাচ্চু পাই বলো? এমন ভাগ্য কজনের ভাগ্যে জোটে। তা ঠিক আছে, কিন্তু আমার ছেলেকেই কেন তোমার ভালোবাসতে হলো? গ্রামে কত ছেলে আছে, তা ঠিক আছে? চাচ্চু, তুমি বুঝবে না। এই হারামির জন্য অপেক্ষা করেছিলাম, কিন্তু এখন শুনি অন্য কি গার্লফ্রেন্ড আছে। এটা কি মানা যায় বলো? না না, মোটেও মানা যায় না। এটা কোনোভাবেই ঠিক না। তাহলে তোমার ছেলের কি শাস্তি বা দাও? বাসায় এত সুন্দর মেয়ে থাকতে বাইরে কোথায় কোথায় চোখ দিয়ে বেড়াচ্ছে। এ নাকি সুন্দর? কখনো আয়নায় নিজের চেহারা দেখেছেন কিনা সন্দেহ। মশাও একটা পাখি, আর এও নাকি সুন্দর। কি বললি তুই? চাচ্চু, সত্যি আমি সুন্দর না? আমার থেকে কি সুন্দর কোনো মেয়ে এই গ্রামে আছে বলো? চোখ খুলে বাসায় রেখে খেলে দেখবেন কিভাবে? এই নাকি গ্রামের সব থেকে সুন্দর মেয়ে। কোথায় আগরতলা আর কোথায় চকির তলা। সরেন তো সামনে থেকে।
তোকে তো আমি তোর যদি মাথা না ফাটিয়েছি তো আমার নামই রানা। ওয়াশরুমে এসে চোখে মুখে পানি দিয়ে বেরিয়ে এলাম। বের হতেই দেখি অগ্নিমূর্তির মতো আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে তার আগুনে আমাকে পুড়িয়ে দিবে। হাতের দিকে খেয়াল করতেই দেখি ঝাঁটা। আমি ধীরে ধীরে সরছি আর ইরা আপু আমার দিকে এগিয়ে আসে। এ সত্যি মাথা খারাপ হয়ে গেছে। পাশ কাটিয়ে বাইরে দৌড় দিয়েছে। পেছনে পেছনে ইরা আপু দৌড় দিয়েছে। বড় আম্মুকে দেখতে পেয়ে ওনার কাছে গিয়ে বললাম, বড় আম্মু আপনার মেয়েকে সামনে নেন। আজকে সকাল থেকে এমনভাবে আমার পিছনে পড়ে আছে, না কিছু বলছি আর না কিছু করেছি, তারপরেও এমন। আম্মু তুমি সরো, আমি ওর মাথা ফাটিয়ে তবেই ছাড়বো। আমার নাকি চেহারা খারাপ, আজকে ওর চোখ উঠাবো। এমন নষ্ট চোখ থাকার চেয়ে তো না থাকাই ভালো। আপনার মেয়ের মাথা খারাপ হয়ে গেছে, ঠিকমতো চিকিৎসা না করালে অনেক বড় সমস্যা হতে পারে, ডাক্তারের কাছে নিয়ে যান। কুত্তা তুই মাথা খারাপের দেখেছিসটা কি? আম্মু তুমি সরে যাও তো। বড় আম্মু আপনার পাগল মেয়েকে সামনে নেন। বড় আম্মু ধরেই ইরাপুর গালে ঠাস করে বসিয়ে দিয়েছে। থাপ্পড় খেয়ে তো ছোট বাচ্চাদের মতো কান্না করে দিয়েছে। কান্না করতে করতে বাসার দিকে চলে গেল। কি হয়েছে বলো? সত্যি তুমি এবার কিছু করনি তো? সত্যি 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 3 সত্যি। আমি আবুকে কিছুই বলিনি। সকাল থেকে এমনভাবে আমার পেছনে পড়ে আছে, কলেজে গিয়েও শান্তি দেয়নি। বাপরে বাপ, আজকে দিনটা তেজপাতা করে রেখে দিয়েছে। আমিও বাসায় চলে আসি। এসে ফোন আর টাকা নিয়ে আড্ডা দিয়ে চলে আসি বাগানে। আজকে আমার জীবন তেজপাতা বানিয়ে রেখে দিয়েছে। কে ফারহানার কথা বলছিস? আরে না ইরা আপু, আজকে আমাকে ইরা আপু আজকে আমাকে জ্বালিয়ে মারলো। যে শুনেছে আমার গার্লফ্রেন্ড আছে, তখন থেকে আমার পিছনে পড়ে আছে। এখনো বিয়ে করেনি আর কেন এমন করছে তুই ভালো করেই জানিস। আমি কি ছোট বাচ্চা যে বুঝবো না? কিন্তু আমার সাথে যে ব্যবহারটা করছিল, রুবির কি দেমাগ ছিল, আমাকে পছন্দ করে না, আরও কত কি বলেছিল। ওইসব কি ভুলে গেছি মনে করেছিস? তুই চাইতি উনি তোকে ভালোবাসুক, তার জন্য জঘন্য একটা কাজ করতে যাচ্ছিলি এবং তোর আম্মু দেখে নিল। শেষ পর্যন্ত তুই বাসা ছাড়া হলি শুধু ওনার ভালোবাসা পাওয়ার জন্য। এত কিছু তুই যা চাইছিলি তাই তো হয়েছে, তাই না? তাহলে এখন এমন নাটক নকশার করার কি আছে? ও তখন বুঝেনি তাই এমন করেছে, আর সময় মতো বোঝেনি। এখন বুঝে লাভ আছে? উনি কেন বিয়ে করলো না এটা ওনার সমস্যা। আমি তো ভেবেছিলাম বিয়ে হয়ে হয়তো একটা পয়দাও করে ফেলেছে। তোকে আর কি বলবো, বুঝতে শিখ। আবার কোনো গন্ডগোল করে বসিস না, তখন আমার শালা সব কিছুই যাবে। যা সর তুই। ওর জন্য এত দরদ কেন আসে? তখন ছোট ছিলাম, বোঝেনি। তুই কি পাগল? আমি পাগল না তুই পাগল? তোর বাপ পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। কি হলো, তুই এমনভাবে তাকিয়ে আছিস কেন? মনে হচ্ছে তুই আমাকে মারবি। আয় শালা আয়, তোর সাথে আজকে মারামারি হবে। ও আম্মু গো, আব্বে শালা এত জোরে কেউ মারে, মনে হচ্ছে আমার মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে। তোকে তো আমি। দুজনে শুরু করলাম মারামারি। একটু মারামারি করে ছেড়ে দিয়ে বললাম, কেমন লাগলো বল? মনে হচ্ছে পিঠের সমস্ত হাড় ভেঙে গেছে। এ শালা তোর হাত না হাতুড়ি? তোকে তো বাস দিয়ে পিটানো উচিত। একটা কুত্তি দেখে বললাম, ওই দেখ তোর বউ আসছে। ওই তোর বউ শালা। তোকে তো আজকে আমি না থাক, তোর মাইরে অনেক ব্যথা করছে। ও বাবা গো, মনে হচ্ছে ব্যথার ওষুধ খেতে হবে। দুজনে গল্প করে এদিক সেদিকে ঘুরে বাসায়। এই, তুই এখন কোথায় যাবি? আর এখন তুই আকাশকে তাড়া করছিলি কেন? আবার কি করেছিস শুনি? এমনি আমার ইচ্ছে হয়েছিল তাই তাড়া করেছিলাম। আবার কিছু ঝামেলা করলে তোকে মেরে মাটিতে পুঁতে দেব। তুই আমাকে চিনিস? ওর থেকে দূরে দূরে থাকবি। পারবো না, ওই কুত্তাকে পেটানো বাকি আছে। আমি এখন তাই করতে যাচ্ছি। তুই শুধু এক পা বাড়িয়ে দেখ, তোর পা ভেঙে রেখে দেব। যা করার করো, আমি এখন গেলাম ওকে পিটিয়ে আসি। ওর উপরে অনেক রাগ আছে, সেগুলো উঠাতে হবে না। একদম বাড়াবাড়ি করবি না। তোর আব্বু ছেলে দেখছে, এবার তোর বিয়ে দিয়ে তবেই ছাড়বো। তোমাদের যা ইচ্ছে করো। ও আমি এখন বিয়ে করছি না, করবো না। চুপচাপ বসে বসে গেমস খেলছি। দরজার দিকে তাকিয়ে দেখি ফারহানা দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কি রে, তুই অমনভাবে দাঁড়িয়ে আছিস কেন? তোমাকে কি বলেছিলাম ভুলে গেছো? কি বলেছিলি আবার বল। আমার মনে নেই। আর তোর পড়াশোনা নেই, এখানে আমার দরজার সামনে দাঁড়িয়ে কি করিস? এত পড়ে হবে কি? পড়াশোনার আগে এটা জরুরি। তাই না? তোরা তো জরুরি বের করছি। আমি উঠতেই দৌড় দিয়েছে। আবার চেয়ারে এসে বসে গেম খেলতে শুরু করলাম। 2 মিনিট পরে আবার এসে দাঁড়ালো। ওর দিকে না তাকিয়ে বললাম, দেখ ফারহানা, তুই আমার কাজিন। তোর সাথে এই প্রেম ভালোবাসা কোনোভাবেই সম্ভব না।
আর সবচেয়ে বড় কথা, আমার গার্লফ্রেন্ড আছে। কি বলে তুই? ফারহান তোকে প্রপোজ করেছে? তোকে ভালোবাসে? ইরা আপুর কণ্ঠ শুনে দরজার দিকে তাকালাম। বেশ রেগে আছে। রাগে ফোঁস করতে করতে চলে গেল। মনে হচ্ছে ফারহানাদের বাসায় গেল। এই রে, মনে হচ্ছে এবার ফাটাফাটি হবে। যা হবে ওদের মধ্যে হবে, তাতে আমার কি? আমি তো শুধু আমার বউয়ের কে কী করলো সেদিকে দেখে লাভ আছে? আমি তো শুধু আমার বউকে দেখব। ইরা আপু ফারহানের কাছে গিয়ে একটা থাপ্পড় দিয়েছে। তুমি আমাকে মারলে কেন? ইরা আপু কোনো উত্তর না দিয়ে ওর চুলার মুঠি ধরে রেগে বলল, তোর তো সাহস অনেক বেড়ে গেছে। তুই আমার বরকে প্রপোজ করেছিস, ভালোবাসার কথা বলিস? তোকে আমি খুন করব। তুই চিনিস আমাকে? বেঁচে থাকতে চাইলে তুই আকাশের থেকে দূরে দূরে থাকবি। ভাইয়া, তোমার বর কবে হলো? তোমাদের বিয়ে কবে হয়েছে? আপু লাগছে, তুমি আমার চুল ছাড়ো। তোকে শেষবারের মতো বলছি, তুই আকাশের থেকে দূরে থাকবি। যদি না থাকিস তাহলে সত্যি আমি তোকে খুন করব। তুই ওর দিকে চোখ দিলে তোর চোখ আমি উঠিয়ে নেব। তোকে আমার এটাই ফার্স্ট এবং লাস্ট ওয়ার্নিং। তুই আমার অন্য কিছু নিলে তোকে কিছু বলতাম না, কিন্তু এই দিকে চোখ দিলে তোকে আমি খুনই করব। ইরা আপু ফারহানাকে ছেড়ে ছোট চাচার বাসা থেকে আমাদের বাসায় আসে। ও বেচারি তো বসে বসে কান্না শুরু করেছে। আমি বিছানায় আদশা হয়ে শুয়ে আছি। ইরা আপু আমার রুমে এসে আমার সামনে মূর্তির মতো দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আপনি আমার রুমে কী কারণে? তুই এই ডাইনির থেকে দূরে দূরে থাকবি, না হলে ভালো হবে না। আপনার কথা কেন শুনবো আর কেন দূরে দূরে থাকবো? আমার কথা শুনে আমার চুল ধরে টেনে পিঠের উপর মার দিল। রেগে ওনার দিকে তাকিয়ে আছে। আপনি কিন্তু বেশি বেশি করছেন। সাথে তুই বেশি বেশি করার কি দেখেছিস? হ্যাঁ, তোকে তো ইচ্ছা করছে তোকে কচু কটা করে না বস্তা বন্দি করে নদীতে ভাসিয়ে দিই। তোর সাহস কত বড়! বাসায় বউ রেখে অন্য জায়গায় মুখ দিয়ে বেড়াস। না মানে এখন তোর বউ হয়নি, কিন্তু ভবিষ্যতে তো হবো। আপু, আপনার লিমিটের মধ্যে থাকেন। সত্যি আপনি বেশি বেশি করছেন। আবার ধরে আবার মার দিল। ওকে তো আমি বিছানা থেকে উঠতে দেখে বাইরের দিকে দৌড় দিল। দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। এই মায়ের শোধ উঠিয়ে নেব বলে দিলাম। তুই আমার কিচ্ছু করতে পারবি না। মুখ বাঁকিয়ে চলে গেল। এ তো আচ্ছা একটা ঝামেলা। বিকেলে ওই শালা মারলো, আর এখন এই কুত্তিটা। রাতে খাচ্ছি, তখন আম্মু বলল, এমনভাবে রেগে আসিস কেন? ইরা আপু কিন্তু বেশি বুশি করছে। দেখতে দেখতে কখন যে মার দিব, শুধু শুধু কারণ ছাড়াই মেরে গেল। হুদায় পেঁচাল পারছে, পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করছে। কেন? তুমি যে আপুর পিছনে আগে থাকতে, পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করতে, তখন তো বিরক্ত ফিল করতে না? তখন খুব মজা লেগেছে। এখন তোমার বিরক্ত লাগে কেন? সহ্য করো। তুই চুপ থাক, এত কথা বলিস কেন? চুপ কেন থাকবো? তোমার সাথে ঠিক করেছে, তোমার সাথে আরও বেশি বেশি করা উচিত। চুপ কর তুই, এত কথা বলিস কেন? আম্মু, তুমি বারণ করে দাও, না হলে সত্যি মেরে দিব। আব্বুকে বলে হবে না, কারণ বিকেলে ওর হয়ে খুব সাফাই গেছিল। আজ তো প্রবলেম একটা। খাওয়া শেষ করে চলে আসি রুমে। এসে ব্রাশ করে শুয়ে তারপর দিলাম ঘুম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি বিছানায় বসে আছে। কি বলবো বুঝতে পারছি না। তুমি চাওটা কি বলো তো? আমি তোকে চাই শোনা, তোর দেহ চাই, তোর মন চাই, তোর সব কিছু চাই। আমার ইচ্ছা করছে আপনাকে বিরক্তিকর। তুমি না সত্যি একটা প্যারা। থুর আল্লাহ, এরে উঠিয়ে নাও। কেন যে এই 2 বছর আগে অমন করেছিলাম। যৌবন কাজ ছিল, সবে উঠতে শুরু করেছিলাম, তাই এমন অবস্থা। হাসেন কেন? তোর কথা শুনে তুই কি মনে করেছিস তুই আমার থেকে রক্ষা পাবি? আমি মারা গেলেও ভূত হয়ে তোর ঘরে বসে থাকবো। সে তো দেখতেই পাচ্ছি। এত কাছে আসেন কেন? সরেন দূরে। দূরে না শুনলে কি করবি? মারবি? এনে কাল এগিয়ে দিলাম, মার। আপনার এত খয়েশ কিভাবে না পূরণ করি? সাথে সাথে একটা থাপ্পড় দিয়েছি। হয়তো কল্পনা করেনি মারবো। গালে হাত দিয়ে ডলতে শুরু করেছে। আমি বলেছি বলে তুই সত্যি সত্যি মারবি? গতকাল থেকে এই গালে থাপ্পড় পড়ছে। তোকে তো আমি আপনি মারতে বলেছিলেন, তাই মেরেছি। তোর তো আজকে আমাকে মারতে গেলে পিছনে ঝুঁকে গেছে। ইরা আপু আমার উপর এসে পড়েছে। আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি ওনার চোখের দিকে তাকিয়ে বুকের দিকে চোখ যেতেই বন্ধ করে বললাম, দূরে সরেন আর অন্যটি করেন। না না, দেখ, তুই দেখবি না তো কে দেখবে বল? তোরই তো সব কিছু, তাই না? না, আমার না, আপনার বরের। আমি তো আপনাকে বিয়ে করবো না, জিন্দিগিতেও না। বিয়ে তো আমাকেই করতে হবে, সে যাই হোক আর দেখবি। লুচ্চা মহিলা। এই কুত্তা, কি বলি?
আমি মহিলা? আমি যুবতী, একদম মহিলা বলবি না, না হলে তোকে মেরে তক্তা বানাবো। এখন শোনেন তো, আবার কখন কে চলে আসবে আর দেখে কি না কি ভাববে। কেউ আসবে না, আমি যতক্ষণ তোর রুমে ততক্ষণ কেউ আসবে না। চাচি, চাচু, তোর ছোট আমাকে আসতে দেখেছে। দেখ, চাচু আর চাচি আমাকে তোর বউ বলে মেনে নিয়েছে, তানহাও আমাকে ভাবি বলে মেনে নিয়েছে, সবাই আমাকে এই বাসায় বউ হিসেবেই মেনে নিয়েছে। কিন্তু শুধু তুই শালা কুত্তা বউ বলে মানছিস না। দেশে মেয়ের অভাব পড়েছে তো যে আপনাকে আমার বউ বানাবো। কেন রে শালা? হ্যাঁ, আমার মধ্যে কি কমতি আছে? না রূপে কম, না গুণে কম, বরং অনেক মেয়ের থেকে আমার অনেক বেশি আছে। বাহ, তাই নাকি? এত কনফিডেন্স? হ্যাঁ, তা হবে না, আমি সুন্দর না, তুই নিজেকে সিনেমার হিরো ভাবিস, তাই তোর আমাকে চোখে পড়ে না, আমাকে সুন্দর মনে করিস না। শোন, কত ছেলে আমার পেছনে পড়ে আছে তুই জানিস? একটা ইশারা করলে না অনেক ছেলেই আসবে, শুধু তোর জন্য ওদের পাত্তা দিই না। শোন, আমি যদি এই সব ছেড়ে দিই না, তাহলে তুই আমার পেছনে পড়বি, তখন আমি তোকে পাত্তা দেবো না। তারা যান অপেক্ষা করতে থাকেন যে কখন আপনার পিছনে পড়ি আর কখন আমাকে চাকার মতো ঘোরাবেন। যান যান, অপেক্ষা করতে শুরু করেন। না থাক, তার প্রয়োজন নেই, তখন ওই শালি কুত্তি ফারহানা চলে আসবে। ওর সাহস তো কত বড়! হ্যাঁ, আমার ভবিষ্যৎ বড়ের দিকে নজর দেয়। আপনি কি সোজা হয়ে দাঁড়াতে পারেন না? তখন থেকে এমনভাবে পড়ে আছেন। তোকে দেখানোর জন্যই তো এমনভাবে আছি। সমাজটা নষ্ট হয়ে গেছে, মানুষ নষ্ট হয়ে গেছে। ভদ্র সমাজের ভদ্রলোক এলেন রে। তোর মতো হারামি অভদ্র আর দুইটা আছে কিনা সন্দেহ। কি হলো, এমনভাবে চোখ দেখাচ্ছিস কেন? আবার উপর হয়ে শুয়ে পড়লাম। আজকে আবার শুক্রবার, কলেজ যাওয়ার টেনশনও নেই, আবার ঘুমাই। আর আপনি বিরক্ত না করে যান গা, খুদাই সকাল সকাল মাথা খেয়ে চলে এসেছে। আজকে শুক্রবার, আমার তো মনেই ছিল না, আমি ভেবেছিলাম আজকে বৃহস্পতিবার। নাটক! আপনি জানতো, ঘুমাতে দেন আর বলে দেন কেউ যেন ঘুম থেকে না তোলে। এরাপুর চলে যাওয়ার শব্দ পেলাম। যাক বাবা, ভালো হয়েছে, মনে হচ্ছে দরজা লাগাচ্ছে। মাথা ঘুরিয়ে দেখি সত্যিই তাই করছে। এ কি, আমার ইজ্জত লুটবে নাকি? আমার ভরা জীবনের উপর আক্রমণ করবে নাকি? তরমুজের উপর ছুরি পড়ুক অথবা ছুরির উপর তরমুজ পড়ুক, ওই তরমুজই কাটবে। এটা কি হলো? রাতে আমারও ঠিক মতো ঘুম হয় না, তাই আমিও ঘুমাবো। আর বলে দিয়েছি কেউ ডাকতে আসবে না। কতটা লাজ লজ্জাহীন হলে এমন করতে পারে? আপনার একটু লজ্জা করছে না? প্রেম ভালোবাসা এমন বানিয়ে দিয়েছে, এখন আমি কি করতে পারি বল? শর্ত, আমি ঘুমাবো। তোর ঘুমের কথা শুনে আমার ঘুম চলে এসেছে। বলেই আমার পাশে শুয়ে পড়লো। আমি তো বোকার মতো তাকিয়েছি। ঘুরে আমার দিকে তাকিয়ে বলল, এমন করে তাকাস না তো, আমার বুকের ভিতরে কেমন কেমন করে ওঠে। তোর ভালোবাসা পাওয়ার জন্য আমি সব কিছু শেষ করে দিতেও রাজি। তুই জানিস তোর ভালোবাসা আমাকে কি বানিয়ে দিয়েছে? তুই আমাকে পাগল বানিয়েছিস। তুই আমাকে পাগল বলিস না, সত্যি বলছি, আমি পাগল হয়েই গেছি। আমি কি বলি কি করি আমি নিজেও জানি না। আব্বু আম্মুর কাছে কত বকা খেয়েছি, তোকে বলে বোঝাতে পারবো না। কে কি বলছে, কে কি করছে, আমি কিছুই শুনি না, কিছুই দেখি না। আমি শুধু একটা জিনিসই জানি, আমি তোকে ভালোবাসি, আমার তোকে চাই, সেটা যে কোনো মূল্যে। তুই তখন আমার টপিক, তুই যখন আমার টপিক, তখন আমার কোনো ভয় নেই, কোনো লজ্জা নেই। তোর জন্য আমি সবার বিপক্ষে যেতে রাজি, তোর জন্য পুরো পুরো দুনিয়ার সাথেও লড়তে পারি। তোকে আমার চাই, মানে চাই। এখানে কে কি ভাবলো, কে কি বললো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোকে কতটা ভালোবাসি যদি তোকে দেখাতে পারতাম, তাহলে আজ আর একটা কথাও বলতে হতো না। চোখে পানি, কয়েক ফোঁটা চোখের পানি বালিশের ওপর পড়লো। আমি শুধু ওনার মুখের দিকে তাকিয়ে আছি। আমার মন কি চায় আমি জানি, তবুও মুখে বললাম, তো চোখে পানি দেখে ভাবছেন আমার মন গলাতে পারবেন? কখনোই পারবেন না। আমার কথা শুনে চোখের পানি মুছে নিল। জানি এমনই উত্তর দিবি, তাই আমার একটুও খারাপ লাগলো না। ঢং! আপনি আপনার বাড়িতে গিয়ে না ঘুমিয়ে আমার বিছানায় কেন? কিছু বলছে না, শুধু আমার দিকে তাকিয়ে আছে। এমনভাবে তাকালে কার না মন গলবে না? এমনভাবে তাকিয়ে আছেন কেন? না, দেখছি, এত পাশ থেকে তো তোকে কখনো দেখিনি, তাই দেখছি। নাটক! গতকাল আমার মুখের সামনে দাঁড়িয়ে মারতে আসছিল আর বলে এমনভাবে দেখিনি। এমনভাবে কখন দেখলাম বল? এমন পাশাপাশি শুয়ে কি দেখেছি? যাও তো, আমি তোমাকে ভালোবাসি না। আমার চোখের দিকে তাকিয়ে বল, যদি বলতে পারিস তাহলে সত্যি বিশ্বাস করে নেব যে তুই আমাকে ভালোবাসিস না। আর কখনো তোকে বিরক্তও করবো না, তোর চোখের সামনেও আসবো না। নে বল। ঠিক আছে,
আপনার কথা যেন রাখিয়েন। ভদ্রলোকের এক কথা, চোখে চোখ রেখে বললাম, আমি আপনাকে ভালোবাসি। চাইলেও মুখ দিয়ে এমনভাবে না শব্দ বের হবে না, মনে হচ্ছে গলা খারাপ হয়ে গেছে, গলায় না শব্দ আটকে গেছে। আরে বের হ। আমার কথা শুনে আমার গলায় হাত রেখে একটা আঙ্গুল স্লাইড করতে করতে বলল, দেখ এবার বের হবে, তোর গলা ঠিক হয়ে গেছে, এবার না শব্দ বের হবে। তাই? মাথায় গিয়ে কপালে একটা চুমু দিয়ে চোখে চোখ রেখে বললাম, আমি আপনাকে ভালোবাসি, অনেক 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 ভালোবাসি। আমার কথা শুনে আমার কাছে এসে বুকে গুটিসুটি মেরে রইল, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এরা আজব এক জাতি, সুখেও কাঁদে দুঃখেও কাঁদে। মাথা তুলে আমার মুখের সামনে তার কপাল রাখলো। আমি বোকার মতো শুয়ে কি বলবো আর কি করব কিছুই বুঝতে পারছি না। এই মুহূর্তে কি বলা উচিত? তখন তো শরীরের ভেতর বিদ্যুৎ খেলে যাচ্ছে। এত কাছে কখনো কোনো মেয়ে এসেছে নাকি যে এগুলো নর্মাল মনে হবে? সেও যে লজ্জা পাচ্ছে বুঝতে পারছি। কান্না থেমে গেছে, লজ্জায় মাথা তুলতে পারছে না। কি হলো বুঝলাম না। উঠে দৌড় দিয়ে দরজা খুলে চলে গেল। আরে কি হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। হাঁ করে শুধু দরজার দিকে তাকিয়ে আছি। ও, বুঝতে পেরেছি কি জন্য এমনভাবে লজ্জা পেয়ে গেল। আরে এর আগে এত কাছে কোনো মেয়ে এসেছে নাকি? তার উপর আবার লুঙ্গি পরে। বাকিটা নিজ দায়িত্বে বুঝে নিতে হবে। এর থেকে বেশি কিছু লিখতে পারবো না। দূর, শুধু শুধু ঘুমটা নষ্ট। শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি। ইস কি লজ্জা, কি যে লজ্জা করছে। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে, তারপর আবার বেঁচে যেতেও ইচ্ছে করছে। নাহলে তখন কোনো এক ডাইনি এসে নিয়ে যাবে, যা আমার একদম সহ্য হবে না। একটু পরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করার জন্য এলাম। আব্বু, আব্বু আমি বিয়ে করবো। একটু তো লজ্জা শরম কর। তুই এত নির্লজ্জ কেন বলতো? আমি বিয়ে করবো, বাট তোমার দেবরের ছেলেকে। জানতাম এমন কিছু বলবি। না না, আকাশের সাথে তোর কোনোভাবে বিয়ে দেব না। তুমি অন্য কোথাও ছেলে দেখো। আমি কিন্তু সুসাইড করবো। কিভাবে সুসাইড করবি? গলায় ফাঁস দিবি, না বিষ খাবি, না হাতের শিরা কাটবি? তুই যাই কর না কেন, আকাশের সাথে তোর কোনোভাবে বিয়ে দেব না। হ্যাঁ আমি দেখছি তুমি আমাকে কিভাবে বিয়ে দাও। আর আব্বু তুমি ছেলে দেখো, ছেলে দেখে আমার বিয়ে নয়, আম্মুর বিয়ে দিও। দেব তোর কানের নিচে, বেয়াদব কোথাকার, নির্লজ্জ, বেহায়া। তোর মতো নির্লজ্জ দুইটা দেখিনি। আব্বু বিয়ে করলে তোমার মেজো ভাইয়ের ছেলেকেই করব, না হলে বিয়ে করবো না। বলছি না ওর সাথে তোর বিয়ে দেব না। কি কাজ করে? কোনো কাজ করে না, কিছু করে না, আর ওর সাথে তোর বিয়ে দেব? কিছু করে না মানে? মেজো চাচুকে 1 লাখ টাকা দিলে ব্যবসা করতে, সামনে আরো কত কিছু করবে। আমি যা বললাম তাই হবে। সব কিছু নিয়ে জেদ করা ভালো না। তোমার সাথে কে কথা বলছে? আমি কথা বলছি আব্বুর সাথে। বাবা মেয়ের মধ্যে তুমি আউটসাইডার কথা বলো না। কি বললি তুই? আমি বাইরের মানুষ। আজকে থেকে তুই আমাকে আম্মু বলে ডাকবি না। চলে যাও তুমি, আব্বুর আরেকটা বিয়ে দেবো। যাও যাও, তুমি তোমার বাবার বাসায় চলে যাও, তোমার এখানে থাকা লাগবে না। বড় আম্মু উঠে এসে ইরাপুর মাথায় কয়েকটা চাটি বসিয়ে দিয়েছে। বড় আব্বু কিছু বলতেও পারছে না, না হাসতে পারছে, না কিছু করতে পারছে। এখন হাসাহাসি করলে পরে বড় আম্মুর কাছে প্যাদানি খাবে চেয়ে। খাওয়া শেষ করে আবার বিছানায় শুয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ পরে হঠাৎ করে শাড়ি পরার ভূত চাপলো কেন? ইচ্ছে হলো তাই, ভালোভাবে কুচি ধর, তোর ভাই দেখবে তাই শাড়ি পরছি। ভাইয়া তোমাকে বলেছে শাড়ি পরতে? না তা বলিনি, কিন্তু মনে হলো তাই পরলাম। শুয়ে শুয়ে গেমস খেলছি, তখন রুমে ইরাপ এলো। খেলা বাদ দিয়ে হা করে তাকিয়ে আছে, মুচকি মুচকি হাসছে। লজ্জায় আঙ্গুল কামড়ে মাথা নিচু করে রেখেছে। আরে বাস, হঠাৎ কি মনে করে শাড়ি পরা হলো? হ্যাঁ, মনে হচ্ছে চাঁদের টুকরা আমার রুমে এসে পড়েছে। মনে মনে বললাম, এ বেটি লজ্জাও পায়। বিছানা ছেড়ে উঠে আশেপাশে চক্কর দিয়ে ঘুরে ঘুরে দেখে বললাম, আপনি লজ্জাও পাচ্ছেন, এটা মানতে পারছি না। দিয়ে আমার লজ্জা পাচ্ছে। কি বলেন? থুতনি ধরে উঠিয়ে দেখি লজ্জায় চোখ মুখের অবস্থা খারাপ। এই যে লজ্জা পাচ্ছেন, এই জন্য মসজিদে বাতাসা দেওয়া উচিত। প্রথম টাইম এমন লজ্জা পেয়েছেন বলে কথা। যা সত্যি, সত্যি আমার অনেক লজ্জা পাচ্ছে। বিছানায় বসে বিছানায় হাত রেখে হাতের উপর ভর দিয়ে ওনার দিকে তাকিয়ে আছি। সত্যি অসম্ভব সুন্দর লাগছে। চোখ দুটো সরছেই না, কোমর দেখা যাচ্ছে। ইরাপুর না মোটা না চিকন, মিডিয়াম। এতে কোমরের সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে। ওটা ধীরে ধীরে কাছে গিয়ে মেয়ের উপর থেকে শাড়ি সরিয়ে নিলাম।
নামের দিকে তাকিয়ে আছি। যখন আঙ্গুল নামের দিকে নিতে যাব তখন হাত দিয়ে তার হাত সরিয়ে দিল। এমনিতেই লজ্জা পাচ্ছি, আর তুই এমন দুষ্টুমি করছিস? সর কুত্তা, আমার সাথে এমনভাবে দুষ্টুমি করবি না। আচ্ছা করলাম না, তাহলে ফারহানের কাছে যাই। আমি যে সরে যাব তখন আমার মাথা তার পেটের সাথে চেপে ধরেছে। বলেছি না এই মেয়ে শুধরানোর না। নে কুত্তা, ঢুকে যা, তবুও তুই কুত্তির কথা মুখে নিবি না। উনি চিমড়ি দিতেই আমাকে ছেড়ে দিয়েছে। উঠে বিছানায় বসে ওনার দিকে তাকিয়ে বললাম, না হেব্বি লাগছে। শোনেন, এমনভাবে আমার ঘুমের 12টা না বাজে আপনি যান। আমাকে দেখাতে এসেছেন, আমি ভালোভাবেই দেখলাম। তোর রুমে আমি আর থাকছি না, এখানে থাকতেই বিপদ। আপনিও দেখি লজ্জাও পাচ্ছেন। আপনার সাথে যা একদমই বেমানান। এরা আপু চলে গেল, আমিও শুয়ে পড়লাম। ডাইনি, যাই বাইরে থেকে ঘুরে আসি। উঠে বাইরে চলে এলাম। তারপর আড্ডা দিয়ে জুমার নামাজের সময় হতেই উঠে বাসায় দুপুরে শুয়ে আছি। তখন আবার ইরা আপু এলো। এখন আবার কি বলবে আল্লাহ মালুম। হ্যাঁ জি বলুন। এখন কি তুই ঘুমাবি? কেন কন তো। না না, কিছু না। আবার ঘুরে চলে গেল। বুঝলাম না কি বলতে এসেছিল। আমার ঘুম পাচ্ছে তাই দিলাম ঘুম। আজকে এমনভাবেই পার হয়ে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বিছানায় শুয়ে আছে, আমার দিকে তাকিয়ে আছে। কি আমার বিছানায় কেন? ইচ্ছে করলো তাই। আই লাভ ইউ। লাভ ইউ টু। কাছে গিয়ে চোখে চোখ রেখে বললাম, এমনভাবে আমার বিছানায় শুয়ে কেন? কেউ দেখলে কি বলবে? বিয়ের আগে দুজনে এক বিছানায়, এটা কি ভালো দেখায়? না, কেউ ভালো কিছু ভাববে। বলিস না কে কি ভাবলো আর বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমাদের দুই ফ্যামিলি রাজি, মিয়া বিবি রাজি, তো কে একা রেখে কাজি। তাই না? ছোট মনে একটা কিস দিয়ে বললাম, আমাকে উঠতে হবে, বাগানের দিকে যেতে হবে। উঠে বিছানা থেকে নেমে বাইরে এসে ওয়াশরুমে এলাম। ব্রাশ করে রুমে আসি দেখি এখনও শুয়ে আছে। এমন করছে মনে হচ্ছে সে আমার বউ। আমাদের বিয়ে হয়ে গেছে দেখতে দেখতে এমনভাবে কয়েকদিন। এর মধ্যে বিয়ে পড়িয়ে রেখে দিয়েছে, কোনো অনুষ্ঠান করেনি। অনুষ্ঠান হবে পরে। আমার ওপর শুয়ে মুখের দিকে তাকিয়ে বলে, বলেছি না বড় হলে তুমি হবে, তুমি শুধু আমার জন্য, ইরা শুধু আকাশ, আর আকাশ শুধু ইরার। এবার সবাইকে টাটা বাই বাই বলে দাও। গল্পটা এখানেই শেষ করে দাও। বাই বাই সবাইকে, খোদা হাফেজ। গল্পটা এখানেই শেষ করছি। গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ধন্যবাদ। আর অনুষ্ঠানে দাওয়াতও দিব, মন খারাপ করিয়েন না। আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।